বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য, একদম স্পষ্ট ভাই। আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, মিডিয়ার উপরে এই ধরনের জুলুম, এই বাংলাদেশকে চেয়েছিলাম, এই বাংলাদেশকে আপনারা 5 তারিখের আগে দেখেছেন। বুঝছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 তারিখের আগে এই বাংলাদেশ দেখেনি। মির্জা ফখরুল দেখেনি, মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি, পত্রিকা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, 21 টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেলে ছিল, এটা মাহমুদুর রহমান দেখেনি। কনক সারোয়ারের বোন 6 মাস জেলে। বোন ভাই, মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম, আমরা না, আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান ক্ষেতের মধ্যে শুয়েছিল, কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো। ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান, জেলে যান, আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে, ওইখান থেকে আবার 3 দিন পরে বাইর করা হবে। তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে, ওই কয়দিনের ওষুধ নিয়ে যাইতো, তারপরে আবার বের হয়ে আসতো। এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই, সবার নাম আর বললাম না। আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন, এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে, যারা এই 15 বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে, ভাই আমি কয়েকটা জায়গায় আমি হইতে চাই। এই আওয়ামী লীগ সরকারের 15 বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে, মানে টানা জেলে রাখে নাই ভাই, তাদের মধ্যে সমস্যা আছে। মনে করেন যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো, কয়েকজন যে 5-6 জন দেখতেন এই কজন জেলে যাবেই, এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি। তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো, কখনোই ছাড়তো না। এরকম বিএনপিরও কিছু মানুষ আছে। সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো, ইলিয়াস আলীকে কেন গুম করা হলো, কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল। ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি, যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই। ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায়। এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি, কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে, বিএনপি আমাকে কিছু দিবে, এই জন্য না। আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী, এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে, জাতীয়তাবাদ, তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে, তাইলে কিন্তু এই যারা কর্মী আছে, হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে, অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আমি বিএনপির মানুষের কথা বলছি। আপনি যদি মাসুম ভাই, আপনি দেশে যে অবস্থা চলছে, আপনি প্রতিটা জেলায় যান, প্রতিটা জেলায় তারেক রহমান, প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন দল বাঁধিয়ে রেখেছে এই মির্জা ফখরুল। যেখানে যাই আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি, আমার কাছে যে কত জেলার খবর, এই সবার অভিযোগ একটাই। এখন আমি বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা, এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান, আপনার দলকে জানান। আমি যদি এটা নিয়ে নিউজ করি, তাহলে হবে কি যে আমি বিএনপি কে ভাঙতে চাইছি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, এগুলো আসবে। তো আমি সেটা করতে চাই। আমি আমার জেলার কথা বলি, আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে, তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে, এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে, এটা যদি দেই ভাই, তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দেবে। এখন দিচ্ছি না কেন? এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম, চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল, তারপর থেকে এখান থেকে ফোন, ওইখান থেকে ফোন, ইলিয়াস এখন এটা করার সময় না, এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে। আমি চুপ করে আছি। আমি চাই যে বিএনপি দাঁড়াক, বিএনপি সুন্দরভাবে দাঁড়াক, শক্তভাবে দাঁড়াক। এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন, এতদিন যারা এই 15 বছর যারা কষ্টে থাকলো, ঘরে ঘুমাইতে পারে না, বিএনপি তো লক্ষ লক্ষ মানুষ ভাই। আপনি বিএনপির নিয়ে আমরা যদি বলি বিএনপি কিছু না, এইভাবে কথা বলতে গেলে হবে না। কারণ এই বিএনপির এই দেশের এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে। তো তাদেরকে আমার কেয়ার করতে হবে, তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না। তারা জীবন দিয়ে এই দেশে এই ফ্যাসিবাদকে আপনার তাড়িয়েছে এখান থেকে। সো এটাকে যদি ঠিক করতে হয়, তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই 15 বছর
ডেডিকেটেড ছিল। সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চর আছে তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব বিএনপির যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে, বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই। কারণ বিএনপি ভারত মানে একটা একটা ভয় দেখানো হয় ভাই, যে ভারতকে ছাড়া করা যাবে না, এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই 15 বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে। এখন কি সমস্যা? এই যে আজকে 4 মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে? আরে ভাই এখন কি এত সোজা নাকি? বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে যেখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন, ভারতের কত সামরিক শক্তি আছে, এখানে বিশৃঙ্খলা বাধা বাংলাদেশের মানুষের যদি 5,000 মানুষও বেঁচে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 5,000 মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে, যেইভাবে সম্ভব, কেরিলা হোক যেইভাবে হোক তারা চালায় যাবে। সো আমি সমস্যা কি? আমার এখানে তারা বাধাইলে তার 7 সিস্টার যাবে, ওইদিকে কাশ্মীর যাবে, ওইদিকে লাদাখ যাবে, সব যাবে, তারা যুদ্ধ শুরু করুক। এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে, সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওইদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয়। এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে, পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে, তো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে, সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাঁধে বা কোনো সমস্যা হয়, বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে বা ভারতে কি ঘটছে এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো। এটা হইলে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা আছে। অর্থাৎ বিএনপিকে যে ভয় দেখানো হয়, আমি বিএনপির কাছে অনুরোধ করবো, দেখেন বিএনপি টিকে আছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আর ভারত বিরোধিতার কারণে। সো এই জায়গা যদি আপনারা সরাই দেন, তাহলে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে টিকে থাকবে না। এখানে আজকে তারেক রহমান খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে ইলিয়াস। সেখানে তিনি বলেছেন যে আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, এটা মনে করে তারপরও এই নির্বাচন, যে নির্বাচনটি আগামীতে হবে, এটা হবে ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন। তারেক রহমান বলেছেন আমাদের কিছু কিছু নেতা কর্মী মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা সেটাও জানি না। এবং তিনি কর্মীদের বলছেন যে আমরা তখনই ক্ষমতায় যাব যখন জনগণ আমাদের সমর্থন দেবে। এখন জনগণ আমাদের সমর্থন দেবে কিনা এটা কি আমরা জানি? তারেক রহমান বলছেন বাংলাদেশে শেষ নির্বাচন হয়েছে কবে? 1/11 আগে বিএনপি যেবার জিতছে, এরপরে কিন্তু নির্বাচন হয়নি। তার মানে এই লম্বা সময়, প্রায় 20 বছরের মতো সময় মানুষ ভোট দিতে পারেন। তার মানে মানুষের ভোটাধিকার কোথায় চলে গেছে, মানুষের কনসেপ্ট কোথায় চলে গেছে। যুব সমাজ বা যে নতুন ভোটার, কয়েক লক্ষ, 6 থেকে 8 কোটি ভোটার, এই নতুন ভোটারদের চিন্তা কি, এটা কিন্তু বিএনপির অনেকেই জানে না। এটা কে বলছেন? তারেক রহমান বলছেন আজকের বক্তব্যে। এবং তিনি বলছেন আমাকে অনেকেই বলেন, খেয়াল করবেন, আমাকে অনেকেই বলেন অমুক দল নারীদের মধ্যে কাজ করে, অমুক দল হুজুরদের মধ্যে কাজ করে, অমুক দল শিক্ষার্থীদের মধ্যে কাজ করে, আমরা কেন পারছি না? তারেক রহমান মেবি এটা হয়তো বা জামাতকে ইঙ্গিত করে বলছে। তারেক রহমান খুব চমৎকার উত্তর দিয়ে বললেন আপনারা অমুক কি করে তমুক কি করে সেটা না বলে আপনারা নিজেরা কেন কাজ করেন? তারেক রহমান আরো বললেন যে আমাদেরকে জনগণ কখন গ্রহণ করবে, কখন ভোট দিবে, যখন আমরা জনগণের ভাষায় কথা বলবো, জনগণের পক্ষে থাকবো। আমাদের নেতা কর্মীরা জনগণ কি চায় এটা বুঝতে হবে, তাদের মতো করে চলতে হবে, জনগণের ভাষা অনুযায়ী আমাদের দলের নেতা কর্মীদের তাদের সাথে মিশতে হবে। মানে আজকে তারেক রহমান যে কথাগুলো বললেন ইলিয়াস, আমার কাছে মনে হচ্ছে বিগত সময় তার কাছে আমাদের মতো অনেকেই আমরা যে তথ্যগুলো তার কাছে পাঠিয়েছি, এগুলো তথ্য তার কাছে পৌঁছে গেছে, এবং তিনি সেগুলো বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় রকম চাপে পড়তে পারে। কিরকম? যে মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটাও এখনো কেউ জানে না। তার নিজের বক্তব্য আজকে, এবং সবকিছু মিলে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তার দলের নেতা কর্মীরা সঠিক পথে হাঁটছে না, এবং সঠিক পথে হাঁটলেই তবে বিএনপি নির্বাচনে জিততে পারবে। এবং তিনি আশঙ্কাও করছেন যারা নতুন ভোটার, গত 20 বছর বা 18 বছর বাংলাদেশে ভোট হচ্ছে না, তার মানে কেউ জানে না মানুষের পারসেপশন কোথায় যাবে, ভোট কোথায় যাবে, ম্যান্ডেট কোথায় যাবে। তার মানে যারা বিএনপি নেতা কর্মীরা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, দখল করছেন, তাদেরকে ক্লিয়ার মেসেজ কিন্তু তারেক রহমান দিয়ে দিয়েছে। এখন তারেক রহমানকে আরেকটা বিষয় বুঝতে হবে
যে মির্জা ফখরুলের মতো যারা ভারতের সুরে কথা বলছেন, এটা বিএনপির বিশাল ভোটকে কেটে নিয়ে যাবে। বাংলাদেশে আপনি যে কথাটা বললেন, একটা বড় গ্রুপ আছে যারা বিএনপিকে পছন্দই করে কেবল ভারত বিরোধী দল হিসেবে। এরা সুইং করবে, অন্য দলে সুইং করবে। আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন, নাকি আমি নেক্সট প্রশ্নে যাব? ভাই এইটা তো মানে না করার কিছু নাই। আমি আবারও বলছি যে অনেক মানুষ মনে করেন, ধরেন জামাতের মানুষ মনে করে আমি বিএনপি করি, আমি বিএনপির মানুষ মনে করে আমি জামাত করি। ভাই আমি জামাত বিএনপি দুইটাই করি, কারণ আমি আওয়ামী বিরোধী মানুষ। আমার রক্ত যদি গ্রুপ চেক করেন, আমার রক্তের গ্রুপ হচ্ছে মাইনর, এই আওয়ামী নেগেটিভ। তো আপনারা বুঝতে হবে যে এই বিএনপির যে মানুষগুলো করে, বিএনপি তো ধর্মভিত্তিক কোনো দল না, তাই না? বিএনপি কি দল? বিএনপি হচ্ছে মানে জাতীয়তাবাদী চেতনা, এইটাই শুধু তাদের ভেতরে আলাদা। সো জাতীয়তাবাদী চেতনার ভেতরে তো আসলে মানে আমাদের ইসলাম যতটুকু আছে, ইসলামের ভেতরে যদি আপনি যান, আমাদের দেশের মানুষ ধরেন সবাই সারা জীবন ঘুষ টুস খায়, তারপরে শেষ বয়সে পেনশনটা যখন পায়, পেনশন পাওয়ার পরে হজ করে আসে, মনে করে সবকিছু মাপ হয়ে গেল। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সারাদিন আমার এইখানেও দেখি বুঝছেন যে হালাল মাংস, এটা তো বাংলাদেশের মানুষ হয়তো আপনারা অতটা টের পান না। বাংলাদেশে তো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাংস কেনেন, সবকিছু কেনেন, খাবার খান, যেখানে ইচ্ছা সেখানে। আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা করা লাগে সেটা হচ্ছে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয়, ইজ ইট হালাল ফুড? তখন ওরা বলে যে হ্যাঁ হালাল। তারপরে বারবার এনশিওর করতে হয়, যেমন আমি স্যান্ডউইচ খাইতে যাই, এখানে স্যান্ডউইচ খাইতে গেলে ওরা বারবার আমার ওয়ার্ন করতে হয় যে ডোন্ট কাট মাই ব্রেড উইথ দ্য নাইফ ইউ ইউজ ফর পর্ক। এখন যদি নাকি আপনি পর্কের ব্যাপারে এত সাবধান হন, আপনি হারাম খাবারের ব্যাপারে এত সাবধান হন, হারাম ইনকামটার ব্যাপারে এত সাবধানতা আছে কিনা? এটা নাই। আমাদের মানে রক্তের ভেতরেই দুর্নীতি, কেমনে সহজ রাস্তায় চিটারি বাটপারি করে করা যাবে, এটা হলো আমাদের মূল টার্গেট। তো দেশ গেল না গেল, এখানে এরকম লোকজনকে চিনি, ওই আপনার ইসকনের টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়িও কিনেছে, এরকম লোকজনও চিনি। সো দেশ কি হইলো না হইলো এটা যায়ও না আসেও না। তো এটা মাথায় রেখেন যে যারা ইসকন নিয়ে এখনো পজিটিভ কথাবার্তা, ইনায়া বিনায়া ইসকনের পক্ষে কথা বলতে চান, তারা সবকিছু একসাথে চাইলে হবে না। যে আপনি চাবেন জনপ্রিয়তাও চাবেন, আবার ফের ইসকনের টাকাও খাবেন, সব তো একসাথে পাওয়া যায় না। ইসকনের টাকা খাইলে সবচাইতে বেশি অঙ্কেরটা আমি খাইতে পারতাম, আমার এখন কাজ করে খাইতে হইতো না। আমি আমেরিকাতে অন্তত 4-5টা বাড়ির মালিক থাকতাম এবং খুব ভালো ভালো জায়গায় বাড়ির মালিক থাকতাম। অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না। অনেক মানুষজন, কালকে এক সাংবাদিকের দেখলাম, নাম বলি, হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই 71 টিভির এই কি বলে টকশো বিষয়ক সাংবাদিক। ওনারে 71 টিভিতে যেদিন কিনা ওনারে মানে ইতে রাখতো বুঝছেন, ওই যে আমাদের ছোটবেলায় খেলা করতাম যখন জোড়ায় জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো, আপনার এলাকায় কি বলতো জানি না, ওইটারে বলতাম পেট কাটা, দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধ ভাত সাংবাদিক, ওরে সবসময় 71 টিভি রাখতো, এই ফারজানা আর মিথিলা এরা রেখে দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওইদিন মাসুদ ভাই একজন কম আছে চলে আসেন, মাসুদ বাথরুমে থাকুক, যেখানে দৌড়ে এসে বসা যাইতো, দৌড়ে এসে টকশো শুরু করে দিত। এগুলো মাসুদ হইলো গিয়া আপনার এই 71 টিভির দুধ ভাত সাংবাদিক। এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়ে করে, আমি সাংবাদিকতা করি না, তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেন, এই যে আপনার এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই আমারে পাঠানোর দরকার নাই তো। আমার নিয়ে 18 কোটি মানুষ, এনে 1800 মানুষ থাকবে না আমার বিরুদ্ধে? আর যারা বলে আমার বিরুদ্ধে যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে, তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে, তাসলিম খুলিল যেদিন আমার পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে, আমার পাসপোর্ট কিছু না কিছু একটা পাল্টাইতে হবে। কারণ আমি যেই জিনিস
ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে 2019-20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই, আমি সাংবাদিকতা করি না এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছে, এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে, ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে, তুমি সাংবাদিকতা শিখতে এসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার এই বাংলাদেশের বাইরে যারা গত 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরা তোর চাইতে ভালো সাংবাদিক। তোরা বাংলাদেশে বসে থাইকা আওয়ামী লীগের এই ময়লা আর এই নাকের পোড়া এগুলো খায়া তারপরে তোরা বাংলাদেশে সাংবাদিকতা করছিস। এটার নাম সাংবাদিকতা রে? এটাকে সাংবাদিকতা বলে? এই দেশ